আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। অপারেশন গজবলিল হক এ ২২৮ তালেবান যোদ্ধা নিহত, ৫৫ জন পাক সেনা হত্যার দাবি তালেবানের। আবারও ভূমিকম্প রাজধানী সহ দেশ জুড়ে, এবার উৎপত্তিস্থল সাতক্ষীরায়। এক মাসে দেশের অভ্যন্তরে অন্তত ১০ বার কম্পন, জনমনে আতঙ্ক। হ্যাকারদের নজরে পানি উন্নয়ন বোর্ডের সার্ভার, ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য, দ্রুত নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। এখনকার সার্ভিস যেগুলো ডিজিটাল বা এই ধরনের কার্ড বা পার্সোনাল ডেটার উপর নির্ভর করে দেওয়া হয়, সেগুলোতে আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। নরসিংদীতে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামি, কারাগারে রিমান্ড। শুনানি ১ মার্চ, মূল অভিযুক্ত ধরা না পড়ায় ক্ষোভ। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়ে প্রয়োজনে ফের তদন্ত হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। চেষ্টা চলছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। ছুটির দিনে জমজমাট অমর একুশে বইমেলা, শিশু প্রহর আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঘিরে উৎসব মুখর প্রাঙ্গণ। বাংলাদেশের সাংস্কৃতিক আরও অনেক কিছু, মানে বৈশাখী মেলা, যে আমাদের যে সুন্দরবন, ওইটা নিয়ে আমি অনেক কিছু এঁকেছি। বইমেলা আসা মানে সিম্পল দেখা হবে, কিন্তু এবছর একটু অন্যরকম লাগছে। আমার পছন্দ সায়েন্স ফিকশন, কিশোর গোয়েন্দা, মহাবিশ্বের রহস্যময় বই। আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশে, সঙ্গে আছি আমি খান তাজমিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পাকিস্তানের চালানো অপারেশন গজবলিল হকে প্রকম্পিত আফগানিস্তান। অভিযানে এখন পর্যন্ত ২২৮ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সামরিক বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বিমান হামলা জোরদার করে ইসলামাবাদ, যাতে ধ্বংস হয়েছে ৭০টির বেশি তালেবান কমান্ড পোস্ট। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি ১৮টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে ৫৫ পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাস বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুদেশে ছড়ালো উত্তেজনা। স্থানীয় সময় রাত ৮টা। তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশগুলোয়। আফগান সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। কমপক্ষে ১৮টি পাকিস্তানি মিলিটারি পোস্ট দখলে নেওয়ার দাবি তালেবান যোদ্ধাদের। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত ৮টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এ সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম। জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গজবলিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও 2টি ব্রিগেড হেডকোয়ার্টার। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ্য করা হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাবুল, কান্দাহার, পাকতিয়ায় খুবই সফল হামলা চালিয়েছে। তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান বা টিটিপি ও ভারত সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীকে সমর্থন দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাপে নেউলে সম্পর্ক। অনিক রহমান, যমুনা নিউজ। আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে শঙ্কায় দুই দেশের সীমান্ত এলাকার সাধারণ মানুষ। ভয়ে আতঙ্কে এলাকা ছাড়ছেন আফগানিরা। যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে খাদ্যসহ নিত্যপণ্যের ভয়াবহ সংকট দেখা দেবে। এ অবস্থায় তাদের আহ্বান, সংঘাত বন্ধ করে দ্রুত আলোচনায় বসা। যদিও তালেবানদের উপর সেনা অভিযানকে স্বাগত জানিয়েছে পাকিস্তানরা।
পাক আফগান সীমান্তবর্তী এলাকা জুড়ে আতঙ্ক আর অনিশ্চয়তা, রাতভর গোলাগুলি, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আর বাস্তুচ্যুত পরিবার, সব মিলিয়ে ভীতিকর পরিস্থিতি জনপদ জুড়ে। আফগান সীমান্তে বাসিন্দারা বলছে, রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুর দ্বন্দ্বে বারবার ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষই। সীমান্ত বন্ধ হয়ে গেলে থেমে যায় ব্যবসা বাণিজ্য, বন্ধ হয় পণ্য পরিবহন, ক্ষতিগ্রস্ত হয় দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। গত রাত থেকে সীমান্তে থাকা সকলেই উদ্বিগ্ন। আমরা উভয় দেশের কাছে সীমান্ত খুলে দেওয়ার আবেদন করছি। আমরা দরিদ্র মানুষ, এই সীমান্ত থেকে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এখন আমাদের জীবিকাও বন্ধ হয়ে গেছে। যখন ঘটনাটি ঘটে তখন আমরা সবাই ঘুমিয়েছিলাম। আমি খুব অল্পের জন্য বেঁচে গেছি। আমার পরিবারের অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বাড়লেও সাধারণ মানুষ মূলত শান্তিপূর্ণ সমাধান চান। যুদ্ধের বদলে সংলাপের আহ্বান জানাচ্ছে দেশটির সাধারণ নাগরিকরা। পাকিস্তানে অবশ্য ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির অনেক নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাস্তায় নেমে সেনাবাহিনীর হস্তক্ষেপকে সমর্থন জানিয়েছে। তাদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান প্রয়োজন ছিল। খুব ভালো করেছে। এটা আমাদের দেশের জন্য একটা ইতিবাচক অগ্রগতি। আমাদের পাকিস্তানি সেনাবাহিনী দুর্দান্ত কাজ করেছে। আমরা খুব খুশি। পাকিস্তান একদম সঠিক কাজ করেছে। আফগানরা আক্রমণ করছিল, তাই পাকিস্তান প্রতিশোধ নিয়েছে। এটা ভালো। তারা পাকিস্তানিদের হত্যা করছিল, শেষমেশ আমরা জবাব দিতে পেরেছি। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে তা দুই দেশের অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। আর যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন কম্পনে জনমনে বাড়ছে উদ্বেগ। চলতি মাসের প্রথম 27 দিনে 10 দফা ভূমিকম্পন। আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, শুক্রবার দুপুর 1:52:29 সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন কেন্দ্রে 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কয়েকদিন পরপর ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা দেশ। এবার সাতক্ষীরায় মাঝারি মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল, যার ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 5.4। ক্ষয়ক্ষতি না হলেও দেশের ভেতরেই উৎপত্তিস্থল হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হঠাৎ কি ভূমিকম্প হচ্ছে নাকি? মানে 20 সেকেন্ড পরে মনে হলো যেন হঠাৎ করে এমন একটা ধাক্কা দিল, তো মনে হলো যেন বিল্ডিং বাড়ি ভেঙে পড়ার অবস্থা। সবাই ভয়তে নিচে চলে আসছে এবং অনেক চিল্লামিল্লি, পরিস্থিতিটা খুব খারাপ ছিল এবং সবার ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। এর আগের দিন বৃহস্পতিবার দুপুর 12:04 4.6 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে, ঢাকা থেকে প্রায় 455 কিলোমিটার উত্তর পশ্চিমে। গেল বুধবার রাতেও 5.1 মাত্রার কম্পনের উৎস ছিল মিয়ানমার। চলতি মাসেই এই নিয়ে 10 বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি এ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ভেতরে 32টা ভূমিকম্প হয়েছে। যদি 2026 সালের কথা বলি, এ পর্যন্ত 10টার উপরে ভূমিকম্প হয়েছে বাংলাদেশের ভেতরে। এ মাসের শুরুতেও সাতক্ষীরার কলরোয়া উপজেলায় ভূকম্পন অনুভূত হয়। তখন আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ছোট বড় কম্পন বিপর্যয়ের ইঙ্গিত কিনা তা নিয়েও নিশ্চিত কিছু বলা না গেলেও প্রস্তুতির বিকল্প নেই। এই অঞ্চলটা ভূমিকম্পের ক্ষেত্রে আগের চেয়ে আরো বেশি অ্যাক্টিভ হয়েছে। এই ভূমিকম্পের কারণে হতেই যে একটা বড় ভূমিকম্প হবে, এটা আসলে খুব ন্যাচারাল বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। ভবন নির্মাণে বিধিমালা এবং ব্যক্তিগত নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেই দুর্যোগ মোকাবেলা করতে হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের সার্ভার থেকে ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য। গত 14 ফেব্রুয়ারি একটি সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে বিষয়টি ধরা পড়লেও সুরাহা হয়নি। পাওয়ার দাবি, তাদের সার্ভার এখনও সুরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সাইটে এ ধরনের ত্রুটি অস্বাভাবিক নয়, তবে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড দেশের নদ নদীগুলোর পানি প্রবাহ পরিমাপ থেকে বন্যার পূর্বাভাস, সতর্কতা, নদী রক্ষা এবং নদী সংক্রান্ত যাবতীয় কাজ করে রাষ্ট্রীয় সংস্থাটি। 14 ফেব্রুয়ারি মধ্যরাত ডেন্টিগ্রিড নামক সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে ধরা পড়ে
পাউবোর সার্ভার আক্রান্তের খবর। বিশেষ করে ফাইল লিকেজের বিষয়টি গুগলে ম্যানুয়ালি ভেরিফাই করে নিশ্চিত হন তারা। সেখানে দুটো সার্ভারের ইউজার নেম, পাসওয়ার্ড সহ সব তথ্য দেয়া। যে কেউ এগুলো ব্যবহারের মাধ্যমে টেলিফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে তাদের হয়ে কথা বলতে পারবে। সচরাচর বিদেশি হ্যাকাররা এমন সুযোগের অপেক্ষায় থাকেন, কথাও বলেন। মাস শেষে এসব স্ক্যাম কলের কোটি কোটি টাকার বিল গুনতে হয় সেই প্রতিষ্ঠানকে। কর্তৃপক্ষকে মেইল করে ফাইলটি হাইড করার পরামর্শ দিলেও আমলে নেয়নি তারা। বিষয়টি নিয়ে ফোনে কথা হলেও টনক নড়েনি। 14 তারিখ রাত্রে আমরা প্রথম রেড অ্যালার্ট শনাক্ত করি এবং দেখতে পাই যে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটি ফাইল লিক হয়েছে। এটি দেখার পর আমরা ফাইলটি নিয়ে অ্যানালাইজ করি এবং একে সুরক্ষিত করার উপায়সমূহ সিআইআরটি এবং বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে রিপোর্ট করি। হ্যাকাররা চাইলেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী অথবা অন্যান্য যে কোনো অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোন আলাপ শুনতে পারত এবং তা রেকর্ড করতে পারত। এবং এর থেকেও ভয়াবহ বিষয় ছিল তারা চাইলেই পানি উন্নয়ন বোর্ডের পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিতে পারত। পাউবোর কর্মকর্তা প্রথমে মেইল পাওয়ার কথা অস্বীকার করেন, পরে জানান সার্ভারে কোনো সমস্যা হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আছে জানিয়ে সরকার চাইলে আরও বাড়ানোর কথা বলেন তিনি। এখন আমরা খুব ভালো অবস্থানে আছি, আমাদের লিক হওয়ার কোনো সুযোগ নাই। ভবিষ্যতে যদি কোনো ধরনের ইস্যু আসে বা কোনো আপডেটের প্রয়োজন হয় বা সরকার থেকে যদি কোনো কিছু করতে বলে, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যদিও বিশেষজ্ঞরা বলছেন কেবল পানি উন্নয়ন বোর্ডই নয়, সরকারের বিভিন্ন দপ্তরের সাইটের নিরাপত্তা খুবই নাজুক। গুরুত্ব না দিলে নাগরিকের নানা তথ্য বেহাত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। যে কোনো জায়গায় যখন আমরা দেখি যে এই ধরনের ডেটা উন্মুক্ত হয়ে আছে, সেটি আসলে নাগরিকদের জন্য এটি কোনো সুখবর না। এনআইডি তো আপনার একটাই, সেটা যদি আপনি এক জায়গা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট তো একবারই দেন, একটাই। একবার যদি সেটি চুরি হয়ে যায়, সারা জীবন তো আপনি আর আপনার ফিঙ্গার চেঞ্জ করতে পারবেন না। আপনার এনআইডিটা আমি বানিয়ে আমি দেখাবো, আমাকে দিয়ে দেবো। এখন এনআইডি বানালাম কী করে? ওই যে আপনার ডেটা লিক হয়েছিল, সেখান থেকে আপনার নাম জানি, ডেট অফ বার্থ জানি, আপনার এনআইডি নাম্বার জানি, ফোন নাম্বার জানি, যার ফলে এখনকার সার্ভিস যেগুলো ডিজিটাল বা এই ধরনের কার্ড বা পার্সোনাল ডেটার উপর নির্ভর করে দেওয়া হয়, সেগুলো তো আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমার সার্ভিস, আমার টাকা তো অন্যজন নিয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টর হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল সেবা চালুর পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণের পর কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 5 আসামিকে কারাগারে পাঠিয়েছেন নরসিংদীর একটি আদালত। রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে 1 মার্চ। এই ঘটনায় মূল অভিযুক্ত বখাটে নুরা এখনও ধরা পড়েনি। ভিকটিম পরিবারের সাথে কথা বলেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আয়ুব, সহযোগী আবেদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ 2 আগে ওই তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 6 জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে বখাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না, আমি বিচারে চাই। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে নাই, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই আমরা। যারা এই মনে মার্ডার করছে হাগর দইরা আইনা হাগর বিচার চান, হাগর ফাঁসি হোক, জেল হোক। প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। আমাদের অভিযান চলছে, এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব।
মূল অভিযুক্ত বকাটে নুরা এখনও ধরা না পড়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা এবং সারা দেশে নারীদের উপর সহিংসতার কঠোর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মধুর ক্যান্টিন হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে মিছিলটি শেষ হয়। ডাকসু নেতারা নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী হেনস্থার প্রতিবাদ জানান। সরকারের সমালোচনা করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ধর্ষণ ও হেনস্থার ঘটনাগুলোতে সরকার দলীয় লোকজনই জড়িত, কিন্তু তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে ছাত্র জনতা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। GSSM ফরহাদ বলেন, ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে সারা দেশের শিক্ষার্থীরা মাঠে নামবে। নারী হেনস্থাকারী প্রকাশ্যে ভিডিও পাবলিশ হওয়ার পরও তাদেরকে আশ্রয় দেয়। এই ঘটনা চলতে থাকলে এই চূড়ান্ত বিক্ষোভ, জনমনে যে বিক্ষোভ আপনারা লক্ষ্য করছেন, রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। আর কোন আমার মা বোনদের উপর যদি হামলা হয়, আমার মা বোনদেরকে যদি বিভক্ত করা হুমকি দেওয়া হয়, আর কোনো যদি দর্শন হয়, দর্শনের পর যদি বিচার না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব। ঘন ঘন ভূমিকম্পের সম্ভাব্য কারণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদী আহমেদ আনসারী। ডক্টর আনসারী, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। ডক্টর আনসারী, আপনার কাছে আমি প্রথমে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে 1 মাসে 10টি মাঝারি ভূকম্পন, এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? আসলে ইঙ্গিত কিছু না, এটা দেখেন আমাদের বাংলাদেশে গত 100-150 বছরে এরকম 6টা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে। রিসেন্টলি হয়তো বড় আর্থকুয়েক হয়নি, এই জন্য আমরা মনে করছি ছোট ছোট আর্থকুয়েক গুলো হওয়া মানেই হচ্ছে যে হঠাৎ কিছু নতুন হয়ে যাবে। আসলে যেগুলো হওয়ার সেটা হবেই, কারণ ন্যাচারাল জিনিস তো আসলে প্রেডিক্ট করা যায় না। আমাদের 1865 থেকে শুরু করে 1930 পর্যন্ত 7 ম্যাগনিটিউডের 6টা আর্থকুয়েক হয়েছে, ওগুলো যে কোনো সময় আবার হতেই পারে। তো আমাদের আসলে প্রিপেয়ারনেসটা বেশি রাখা উচিত। আসলে আমাদের নতুন ছোট ছোট আর্থকুয়েক নিয়ে আসলে চিন্তার কিছু নাই, উদ্বেগেরও কিছু নাই, কিন্তু অতীতে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে ওগুলা নিয়ে চিন্তার বিষয় আছে। কারণ ওগুলা যদি হয় তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ঢাকায় প্রায় 21 লাখ বাসা আছে, তার মধ্যে 6 লাখই হচ্ছে 6 তলার উপরে। তো এগুলা নিয়ে আমাদের চিন্তা করার বিষয় আছে। প্লাস নতুন যে ইনফ্রাস্ট্রাকচার গুলো হচ্ছে সেগুলা ভূমিকম্প সহনীয় হচ্ছে কিনা, এবং যেগুলো এক্সিস্টিং আছে সেগুলা ভূমিকম্প সহনীয় কিনা, সেগুলা জাজ করা এবং সেগুলাকে চিহ্নিত করার কাজটা আসলে আমাদের শুরু করা উচিত। আসলে সাধারণ মানুষের করণীয় কি ডক্টর আনসারী? আমি জানতে চাচ্ছিলাম, যেহেতু বারবার ভূকম্পন হচ্ছে এবং এটির ন্যাচারাল একটি ডিজাস্টার, আমাদের কিছু করার নেই, তবে আসলেই করণীয় আমাদের পক্ষ থেকে কি করণীয় থাকতে পারে সাধারণ মানুষের বা কর্তৃপক্ষের? আমি জানতে চাচ্ছিলাম, যেহেতু বারবার ভূকম্পন হচ্ছে এবং এটির ন্যাচারাল একটি ডিজাস্টার, আমাদের কিছু করার নেই, তবে আসলেই করণীয় আমাদের পক্ষ থেকে কি করণীয় থাকতে পারে সাধারণ মানুষের বা কর্তৃপক্ষের? এখানে আসলে বেশ রিসেপশনটা খারাপ। আমাদের আসলে যেটা করণীয়, আসলে দেখেন আমাদের সরকারের আসলে যেটা করণীয়, আমাদের বিল্ডিং কোড তো আছেই এবং বিল্ডিং কোডে খুব ডিটেইল সবকিছু বলা আছে। ডক্টর আনসারী, আপনাকে ধন্যবাদ। পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও তদন্ত হবে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে একথা বলেছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঘোষিত প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই অবস্থান করছেন নিজ নিজ এলাকায়, কেউ কেউ ঘুরে দেখেন উন্নয়ন কর্মকাণ্ড। দায়িত্ব গ্রহণের পর উন্নয়নের বার্তা দিলেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর ঠাকুরগাঁওয়ে একটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আবার তদন্ত হবে। হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এদিকে দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম, ইনভেস্টমেন্ট না হলে কর্মসংস্থান করতে হবে।
এজন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টে, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট। চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতার বাইরে অন্য পেশা, এটা তো পারমিশন নিতে হয়, এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের মাঝে বিআরটি এর চেক বিতরণ শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সকালে সুনামগঞ্জের হাওরে বিভিন্ন ফসল রক্ষা বাঁধ এবং কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, বিগত আমলে হাওর রক্ষায় দুর্নীতি ছড়িয়ে পড়েছিল, ভবিষ্যতে যেন আর এমন না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগ কেউ দুর্নীতির কারণে থেমে পড়বে না, এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সজাগ। রাজশাহীতে সরকারি জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন গড়ে তোলার অপরাধে সাবেক বিভাগীয় কমিশনার হিলাল উদ্দিন এবং জড়িত অন্যান্য আমলাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, আর প্রশাসন এক একটা উইং এক একটা মন্ত্রণালয়ের আওতায় চলে। এদিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন। একটি দক্ষ মেধাভিত্তিক প্রশাসন গঠনের মাধ্যমে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডিক্লেয়ার্ড পলিসি সেটা হচ্ছে মেরিটোক্রেসির বাংলাদেশ। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব। মাদারীপুরে দলীয় অনুষ্ঠান শেষে শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়। যারা নেতৃত্ব দিবে তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে, মানুষের উপরে খবরদারি করবে, মানুষ এই রাজনীতি চায় না। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটে কুদরতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, সরকারি দলের মন্ত্রীদের কিছু কথা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এসব কর্মকাণ্ড করলে মানুষ ও দেশের মঙ্গল হবে না। আগামীর বাংলাদেশ গড়তে হলে পক্ষ বিপক্ষ এবং নিরপেক্ষ সবাইকে একসাথে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে। পাশাপাশি সরকারের ভালো কাজের সমর্থন থাকলেও অন্যায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। দেশ ভালো থাকলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো, দেশ যদি খারাপ হয় আমরাও ভালো থাকতে পারবো না। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ফিলিস্তিন ইস্যুতে ইসলামিক দেশগুলোর জোট ওআইসির আলোচনা সভার সাইডলাইনে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জেদ্দায় বৃহস্পতিবার হয় এই বৈঠক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল ক্রাইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু। বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, যথোপযুক্ত নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অবিচল থাকবে জানান এমন প্রত্যাশাও। 3 মাসের গ্যাস সংকটের পর বর্তমানে অনেকটাই স্বাভাবিক সরবরাহ, কিন্তু ভোক্তা পর্যায়ে এখনও কেন বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি? যমুনার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সংকট না থাকলেও দামের লাগাম টানছে না এক শ্রেণীর ডিস্ট্রিবিউটর। বিস্তারিত মশির অনেকের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন বিবেক। প্রায় 3 মাস এলসি জটিলতা আর আমদানি ব্যাহত হওয়ার কারণে দেশে তৈরি হয় এলপিজি সংকট। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি, বাজারে সংকট নেই এলপি গ্যাসের। দেশে সরাসরি গ্যাস আমদানি করা প্রতিষ্ঠান বিএম এনার্জি লিমিটেডের ব্যবস্থাপক নিশ্চিত করেন পর্যাপ্ত এলপি গ্যাস আমদানি ও সরবরাহ করা হচ্ছে।
এমনকি কোম্পানি পর্যায়ে 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত 1358 টাকায়। মার্কেটে আমরা স্মুথলি সাপ্লাই দিচ্ছি, আমাদের কোনো গ্যাপ নেই। ওভারঅল সিনারিও দেখি, তবে জানুয়ারি টু ফেব্রুয়ারি কম্পারিজন করি, জানুয়ারি থেকে মোর দেন বেটার ফেব্রুয়ারি। তবে আমদানিকারকদের কথার সাথে আকাশ পাতাল তফাৎ মাঠ পর্যায়ে। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে দাম এখনো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। 1800 টাকা গ্যাস, 1800 টাকা দাম তো মাঝিতে অনেক বেশি ছিল, এখন 1700 টাকা আসছে। খোঁজ নিয়ে জানা যায় কোম্পানি ডিস্ট্রিবিউটররা ডিস্ট্রিবিউটরদের থেকে 1358 টাকায় কিনে বিক্রি করছেন 1500 বা তার বেশি দামে। বাড়তি মুনাফার ঝক্কি পোহাচ্ছেন ভোক্তারা। লোকাল ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, তারা বাড়তি দামে কেনায় অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার পেছনের মূল কারিগর কোম্পানি ডিস্ট্রিবিউটররা। দোকান ভাড়া, গোডাউন, এটা সেটা নিয়ে সবকিছু মিলে 150 টাকা লাভ করুন, কিন্তু ওরা আজকেও নিতেছে 1500 টাকা। তারা যদি এই 1350 টাকা যা 1400 টাকা বিক্রি করতো, তাহলে কিন্তু আমরা দেখালো 1550 টাকা। অনুসন্ধানের এক পর্যায়ে হৃদয় এন্টারপ্রাইজ নামের এক কোম্পানি ডিস্ট্রিবিউটর তাদের সিলিন্ডার বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার দাবি করেন সংকটকালে অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 1500 টাকায় বিক্রি করা হচ্ছিল, যা এখনো কমানো হয়নি। গ্যাস বিক্রি করেন, তার মেমো নাই কোনো? আছে, দেখেন মেমোটা দেখেন। আজকে যে মেমো মানুষের দিছি, আপনি এটা কেন দেন দেখেন তো আমাকে একটু। এগুলা কেন দেন? এই যে ওই টাইমে হয়েছিল, আপনি আমার থেকে দেখেন না। ও ঠিক আছে, আপনার হিসেব। আপনি এগুলো কেন দেন? এখন আমার কথা বলছেন, এই যে এটি আগে একটু ছিল না, টানা ছিল, এর লেগে এটি দিয়েছিলাম। আগে কতদিন আগে দিচ্ছেন বলুন, কতদিন আগে দিচ্ছেন আপনি আমার বলুন। এখন তো 1550 করে বেচতেছি। আপনি 21 তারিখেও দিচ্ছেন, এটা দেখেন আপনি 21 তারিখে, এই মাসের 21 তারিখেও আপনি এইভাবে করে দিচ্ছেন। তো আগের আর এখনকার হিসাব করে লাভ, এটা 1550 করে 1550 করে দিচ্ছেন, কিন্তু আপনি এইভাবে দিতে পারেন নাকি এইভাবে দিতে হয়? না, এটা দেওয়া লাগে। তাহলে এটা দেওয়ার পিছনে আপনার কারণ কি, কার সাথে কি, যাতে করে গভর্নমেন্ট একটু দাম দিয়ে বেশি বেচতেছে? আপনি বলেন এটা কি ঠিক? না, এটা ঠিক না। অপরাধ স্বীকার করে তৎক্ষণাৎ দাম সমন্বয় করে বিক্রির প্রতিশ্রুতি দেন তিনি। এখন পর্যন্ত সংকট না থাকলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না গ্যাসের দামের। এর পেছনের কারণ কি হতে পারে? আদ্যপান্ত খুঁজতে গিয়ে আমরা পেয়েছি কোম্পানি ডিস্ট্রিবিউটররা এখন পর্যন্ত তাদের অ্যাসোসিয়েশনের যে বেঁধে ধরা দাম, অর্থাৎ সংকটকালীন বেঁধে ধরা দাম, সে দামে বিক্রি করছেন গ্যাস। প্রশাসন এই বিষয়ে কী দায়িত্ব নিচ্ছেন, কী ব্যবস্থা নিচ্ছেন, দেখার বিষয় কত দ্রুত সাধারণের হাতে নির্ধারিত ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া সম্ভব গ্যাসের যোগান। মশির অনিক, যমুনা নিউজ, ঢাকা। এবারের অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর একটু ভিন্ন আবহে ধরা দিল। বইমেলায় খুদে পাঠকদের পদচারণা ছিল কম। বহুল জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর না থাকায় উৎসবের আনন্দে একটু ভাটা পড়ে। তবে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার রঙিন আয়োজনে মুখর ছিল সকালের মেলা প্রাঙ্গণ। সকালের কোমল রোদে বাংলা একাডেমি চত্বরে জড়ো হয় নানা বয়সী শিশু কিশোর। সাদা কাগজে রং তুলিতে তারা ফুটিয়ে তোলে ভাষা আন্দোলনের গৌরব গাথা, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি আর বাঙালির সংস্কৃতির অনন্য ঐতিহ্য। কোথাও শহীদ মিনার, লাল সবুজের পতাকা, আবার কোথাও মুক্তিযোদ্ধার দৃপ্ত মুখাবয়। গ্রাম বাংলার ছবি শিশুদের কল্পনায় যেন জীবন্ত হয়ে ওঠে। সবাই মিলে একটা কাপড়ের ভিতরে রাষ্ট্রভাষা বাংলা চাই লিখে আন্দোলন করতে গিয়েছে এবং অনেকজনের শহীদ হয়েছে। বহুমাত্রিক বাংলাদেশ মানে বাংলাদেশের সাংস্কৃতিক আরও অনেক কিছু, মানে বৈশাখী মেলা, যে আমাদের যে সুন্দরবন, ওইটা নিয়ে আমি অনেক কিছু এঁকেছি। দেশের ধন্য রাজাদের জোড়া তার নাম, বসলে বলেন হাট তোরা, চললে বলেন থাম। শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর এবার নেই, তার জায়গায় পুতুল নাট্যের আয়োজন করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। খুদে পাঠকরাও ছিল উচ্ছ্বসিত। আসার একটা আনন্দ, সবার সাথে দেখা হয়, বই পড়া হয়, এটাতে অনেক মজা লাগে। সিসিমপুর তো প্রতি বছর শোয়ের মতো, মানে একটা আনন্দের মতো, যে বইমেলা আসা মানে সিসিমপুর দেখা হবে, কিন্তু এবছর একটু অন্যরকম লাগছে। সিসিমপুর আমি ছোটবেলা থেকে এই কার্টুনটা দেখি, ভালো লাগে, এই কারণে মনটা একটু খারাপ। আমার বইমেলায় আসি আমি বই দেখতে। আমার পছন্দ সায়েন্স ফিকশন, কিশোর গোয়েন্দা, মহাবিশ্বের রহস্যময় বই, গল্পের বই, তারপর হচ্ছে রূপকথার বই, আরো অনেক রকমের বই। বাচ্চাদেরকে নিয়ে আসলে ওদের আগ্রহটা আরো বাড়বে, এই জন্যই এটাকে আমি একটু গুরুত্ব সহকারে দেখি আর কি। না পড়তে পারুক, কিন্তু যে উপরের ছবিগুলো দেখে এটাই তো অনেক।
শেষের দিকে বরাদ্দ পাওয়ায় বইমেলার দ্বিতীয় দিনে এখনও স্টল বসানোর কাজ চলছে। মেলা জমজমাট হতে দিন কয়েক সময় লাগবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবার অমর একুশের বইমেলা 18 দিনের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ধীরে ধীরে জমে উঠছে চট্টগ্রামের ঈদ বাজার। ক্রেতাদের পদচারণায় মুখর সব মার্কেট, বিশেষ করে নারীদের পোশাকের দোকানে বেচাকেনা জমজমাট। বাহারি ডিজাইনের সব পোশাকের সম্ভার নিয়ে বসেছেন বিক্রেতারা। রমজানের শুরু থেকে ভালো বেচাকেনায় তারা খুশি। পাইকারি ও খুচরা কাপড়ের মার্কেট, টেরিবাজার ও সেন্টার প্লাজা এবং শপিং মলের সব দোকানে রোজার শুরু থেকে ভিড়। বেশিরভাগই নারী। সেলাই করতে হবে, তাই আগেভাগে কিনছেন পছন্দের 3 পিস থান কাপড়। আর ইউনিকের মধ্যে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তান ওয়্যার, ওগুলো ম্যান্ডেটরি থাকে প্রত্যেক ঈদেই। এলিগেন্ট ড্রেসেস খুঁজি। আমি সবসময় এরকম ঝাঁকানাকে তো পরতে আমি পছন্দ করি না। সবসময় তো পাকিস্তানেই কেনা হয়, তো দিল্লি বুটিক্সের কিছু দেখেছিলাম যেটা অনেক ভালো লেগেছে। প্রাইস একটু কম হইলে ভালো হইতো, কারণ বাংলাদেশে তো এখনো জেনারেল পপুলেশন এত বেশি এক্সপেন্সিভ অ্যাফোর্ড করতে পারবে না। পিছিয়ে নেই ছেলেরাও। বরাবরের মতোই ঈদে প্রথম পছন্দ পাঞ্জাবি। গরমে আরাম পেতে সুতি কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেশি এবার। পাঞ্জাবি কিনবো আর হলো একটা পায়জামা। এখনো কেনা হয় নাই, বাচ্চাদেরকে নিয়ে আসলাম। দামে একটু বেশি, যেহেতু বাজারের অবস্থা খারাপ। ক্রেতা আকর্ষণে রং বেরঙের পোশাকের পসরা চট্টগ্রামের ছোট বড় সব মার্কেটে। ভারতীয় পার্সি, সারারা, গারারা, হীরামন্ডি, আরাবিয়ান কাটিং, খুবসুরাত ও আঘানুরের মতো বাহারি নামের পোশাকের চাহিদাও বেশ। ইন্দো ওয়েস্টার্ন ও পাকিস্তানি ডিজাইনের দিকেও ঝুঁকছেন নারীরা। কাস্টমার বেসিক টিউনিক যেগুলো আছে ওগুলোর সাথে দুপাট্টা ম্যাচ করে নিচ্ছে। কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আছে। আশা করছি আরো ভালো ফিডব্যাক পাবো কাস্টমারদের থেকে। কাপড়ের সাথে মিলিয়ে জুতা, কসমেটিক্স, জুয়েলারি ও ব্যাগ কেনাকাটাও চলছে সমান তালে। জোবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুদ্ধকে কেন্দ্র করে এবার আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতা। প্রশ্ন উঠেছে, পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে সর্বাত্মক যুদ্ধে কতক্ষণ টিকতে পারবে কাবুল? সেনা, বিমান কিংবা নৌশক্তিতে তালেবানের চেয়ে বহুগুণে এগিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র। তবে পাক বাহিনীর দুশ্চিন্তার কারণ হতে পারে তালেবান যোদ্ধাদের গেরিলা সক্ষমতা। T-55 ৭৫ বছর আগে উৎপাদনে যাওয়া সোভিয়েত আমলের এসব ট্যাঙ্ক আফগান সামরিক বাহিনী তথা তালেবানের মূল সমরাস্ত্র। অন্যদিকে রণভূমিতে পাকিস্তানি সামরিক বাহিনীর অন্যতম শক্তি সর্বাধুনিক প্রযুক্তির VT-4 ট্যাঙ্ক। এতে স্পষ্ট দুই দেশের সামরিক সক্ষমতার পার্থক্য। সামরিক শক্তিমত্তার বৈশ্বিক সূচক গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে বিশ্বের ১৪৫ দেশের মধ্যে ১৪তম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ইসলামাবাদের, যেখানে কাবুলের অবস্থান ১২১তম। জনবলের দিক থেকেও পিছিয়ে আফগানিস্তান। পাকিস্তানে সক্রিয় সামরিক সদস্য রয়েছে প্রায় ৬,৬০,০০০, যেখানে আফগানিস্তানের সক্রিয় সদস্য প্রায় ১,৭২,০০০। বিমান বাহিনীর দিক থেকেও দুদেশের শক্তিমত্তার পার্থক্য স্পষ্ট। কয়েকশো ফাইটার জেট সহ ইসলামাবাদের ভান্ডারে রয়েছে প্রায় ১৪০০ সামরিক বিমান। অন্যদিকে কাবুলের হাতে কার্যকর কোনো যুদ্ধবিমান নেই বললেই চলে, যা রয়েছে তার বেশিরভাগই সোভিয়েত আমলের অত্যন্ত পুরনো উড়োযান। স্থলবাহিনীর সক্ষমতায়ও এগিয়ে পাকিস্তান। তাদের হাতে রয়েছে ২৫০০-এর বেশি ট্যাঙ্ক। সাজোয়া যান আছে ৬,০০০-এর বেশি। এদিকে আফগান বাহিনীর কিছু সাজোয়া যান ও পুরনো ট্যাঙ্ক থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে রয়েছে প্রশ্ন। পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের রয়েছে নিজস্ব উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আর তালেবানের হাতে রয়েছে কিছু স্টিঙ্গার ও ইগলায়েস ধরনের বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল। নৌ সক্ষমতার দিক থেকেও বেশ এগিয়ে পাকিস্তানি বাহিনী। স্থলবেষ্টিত আফগানিস্তানের কোনো নৌবাহিনী না থাকলেও পাকিস্তানের রয়েছে সাবমেরিন, ফ্রিগেট ও টহল জাহাজ সম্বলিত একটি পূর্ণাঙ্গ নৌবাহিনী। প্রতিরক্ষা বাজেটেও দুপক্ষের মাঝে রয়েছে বিশাল ব্যবধান। প্রতি বছর এ খাতে ইসলামাবাদ ব্যয় করে প্রায় $9 বিলিয়ন, যেখানে কাবুলের বাজেট কয়েকশো মিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কেবল সামরিক সক্ষমতাই যথেষ্ট নয়। সীমান্ত সংঘাতে ভূপ্রকৃতি, গেরিলা কৌশল, রাজনৈতিক সমীকরণ সহ বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক উপাদানের উপর নির্ভর করে চূড়ান্ত ফল।
রেজবানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।